এই সরকার যে পতিত সরকার, এই সরকারের নেতা কর্মী এমপি মন্ত্রীদের জন্য একটা বোঝা। ঘরে ঘরে চাঁদাবাজি, বাড়ি দখল, জায়গা দখল, কথায় কথায় মামলা, আর কথায় কথায় নিয়ে ধরে নিয়ে নির্যাতন করা। আর সাহস থাকতো জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে পদত্যাগ করে ঢাকায় থাকতে পারত, বড় নয় জেলে যেত। সে যদি অপরাধ না করতো জেল থেকেও মুক্তি পাত। সে কত বড় অপরাধী সে চিন্তা করছে, বাংলাদেশে আমি থাকলে আমার যত বছর বিচার হবে, যতদিনের জেল হবে, আল্লাহ তাআলা অতদিন তারা হায়াত দেয় নাই। আজকে জাস্টিসকে ভয় পাচ্ছে, তার সে তো সবসময় ইনজাস্টিস করছে। এবং যদি জাস্টিস করতো, বিচার ন্যায় বিচার করতো, তাহলে বিচারপতিরা কি আল্লাহ তাআলার রাসূলের পরে কাজী যিনি বিচার করতেন তার স্থান, সেই বিচারকরা হাসিনার মতো একটা পাপী তাপির কথায় যারে তারে ফাঁসি, যারে তারে যা মন চাইছে তাই করেছে, অর্থাৎ বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। যে কারণে বিচারপতিরা পালায়, যে কারণে বিচারপতিরা কি ওই রাস্তায় কলা পাতায় শুয়া কি হসপিটালে নেয়, কি আঘাত পেয়েছে ওটা না বলাই ভালো লজ্জা। চাই না এরকম কিছু হোক, এরকম কিছু ভবিষ্যতে দেখতে চাই না। সেজন্যই আজকে বলি যে সবার দায়িত্ব কিন্তু লিপিবদ্ধ আছে, সেই দায়িত্বটাই পালন করা। ক্ষমতা বলতে কোনো জিনিস নাই, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণ ক্ষমতা দেয় না, রাষ্ট্রের দায়িত্ব দেয়। যে মন্ত্রী এমপি মনে করতে পারে যে জনগণ আমাকে দায়িত্ব দিচ্ছে জনগণের খেদমত করার জন্য, সে কিন্তু কোনো অপরাধ করতে পারে না। আর এরা যখন যদি আপনি মনে করেন আমাকে ক্ষমতা দিচ্ছে, তাহলে শেষ। অর্থাৎ আমার দায়িত্ব, আমি মন্ত্রী ছিলাম, আমার রুলস অফ বিজনেসে লেখা ছিল আমি কদ্দূর পারি না, যতটুকু পারি সেই ন্যায়সঙ্গতভাবে অতটুকু, তার বাইরে যদি আমি করতে চাই তাহলে আমাকে জবাব দিতে হবে এই পার্লামেন্টের সিস্টেম অফ গভর্নমেন্টের পার্লামেন্ট। সেই কারণেই আজকে আমার মনে হয় আমরা বিরোধী দলে নাই, আমরা রাজনৈতিক দল। এখন কোনো বিরোধী দল নাই, সবাই রাজনৈতিক দল, কারণ সরকার তো কোনো রাজনৈতিক দলের না। এই জ্ঞানী গুণী ব্যক্তিরা আজকে দায়িত্ব নিয়েছেন। আমি মনে করি তারা মানুষের চোখের ভাষা বুঝবে। আমি মনে করি মানুষের জন আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে যে বিপ্লবের ফসল, সেই পবিত্রের সাথে পালন করার মধ্য দিয়ে তারা চির অমর হয়ে থাকবে জাতির কাছে, চির জীবন যেন তারা সালাম পায়, ওই কামনাই তাদের কাছে পড়ে। আমরা চাই না তাদের বিরুদ্ধে কথা বলতে, আমরা চাই ওনাদেরকে সহযোগিতা করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষাটা পূরণ হোক। আমরা অনেক সংস্কারের প্রস্তাব দিচ্ছি, আমার নেত্রী 2030 সংস্কার প্রস্তাব দিয়েছে। আমরাও সর্বদলীয়ভাবে একটা প্রস্তাব উত্থাপন করেছিলাম আন্দোলনের আগে, সেটা 31 দফা। বাট আমি যতই জনগণকে স্বপ্ন দেখাই না কেন, আমার সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্বটা যদি আমার হাতে না আসে, সংবিধানে তো আমি এটাকে লিখতে পারবো না, সংবিধান সম্মত করতে পারবো না। সেই জন্যই আজকে আমাদের একটা পথ, অর্থাৎ জন আকাঙ্ক্ষা নিরঞ্জন কেমন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশের পথটাই আমরা একটা লেখালেখি করলাম। কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হয়তো আমরা একদিনে পারবো না, 2 দিনে পারবো না। এটা শুরু করি না, শেষ হবে। একটা মসজিদটা একদিনে হয় না, একটা মন্দিরটা একদিনে হয় না, কিন্তু শুরু একদিন করতে হয় একজনকে। শুরু করলেই কিন্তু এটা সম্পন্ন হয়, পরবর্তী ব্যক্তিরা এটাকে টেনে এটাকে নিয়ে যায়। তো সেই জন্য যে কোনো কাজই দেশের জন্য সেটা প্রথম হলো শুরুটা, তারপরে সম্পন্ন করব ধারাবাহিকভাবে, এটাই নিয়ম। আমি এটা বানায় গেলাম, আরেকজনে ভাইয়া আরেকটা করলো, রাষ্ট্রের টাকা অপচয় করলো। আজকে যে দুর্নীতি, যে ব্যাপারটা, কত দুর্নীতি, মাত্র 18 লক্ষ কোটি টাকা এই টাকাটা কোথেকে আসলো? এটা কি ছাপানো হয়েছে? নিশ্চয়ই না। এই টাকাগুলি হচ্ছে এই যে উন্নয়নের কাজে, নাকি 20% উন্নয়নের কাজে ব্যয় করলো, বাকিটা ভাগ বাটানো হলো। এই টাকাটা বৈধ না, যে কারণে এই টাকাগুলি কী করতে হয়, বিদেশে পাচার করে দিতে হয় নানাভাবে। এই যে দরবেশ নামক একটা ব্যক্তি আছে সালমান এফ রহমান, মাত্র 96,000 কোটি টাকা তিনি শেয়ার মার্কেট থেকে জনগণের টাকা লুটপাট করে দিলেন, কোনো বিচার হলো না। কারণ খালেদ ইব্রাহিম নামে একজনকে দায়িত্ব দিয়েছিল, এবং তখন তার এই কমিশন যে রিপোর্ট দিল, কিন্তু তখন তার অর্থমন্ত্রী বলছিল আমার হাত এত বড় না, এদের হাত অনেক বড়। তাহলে এই সালমান রহমানের হাতটা কিভাবে বড় হয় প্রধানমন্ত্রীর থেকে? অর্থাৎ সালমান রহমানের হাত
আর প্রধানমন্ত্রীর হাত এক সমান। সেই কারণে অর্থমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। আজকে বিডিআর ট্র্যাজেডি, বিডিআরও আমার দেশের জন্য, সীমান্ত রক্ষার জন্য, আমার সামরিক বাহিনীও আমার দেশ রক্ষা করার জন্য। এইখানের মধ্যে একটি ফালতু ফলস তৈরি করে বিডিআরে যে হত্যাকাণ্ডটা হলো, স্বাধীনতা যুদ্ধে তো মেজরগুলোকে মারা যায়নি এবং এত সেনাবাহিনীর লোক মারা যায় না। আমাদের বীরশ্রেষ্ঠ কয়জন? বেশি না তো। সুতরাং আজকে 56 জন চৌকস সেনা কর্মকর্তা যারা জীবন দিল, সেখানে বিডিআরের কাছে জীবন দিল, এই আজিজের মতো একটা ফালতু লোককে বিচারক বানায় তাদের মনের মতো করলো এবং তারা এই নিজেরা যখন ডাকলো তখন কিন্তু কাম শেষ। অর্থাৎ প্রধানমন্ত্রী যে নাস্তা করলো, হোটেল শেরাটনের নাস্তাটা, অর্থাৎ এটা পরিকল্পিত। শেখ হাসিনা সেই হত্যাকাণ্ড পরিচালিত করছে, সেই হত্যাকাণ্ড শেখ হাসিনা পরিচালিত করছে। তারপরে করছে নাটকবাজি। নাটকবাজি আজকে কয়েকদিন আগে মোহাম্মদ একটা স্টেটমেন্ট দিচ্ছে, অর্থাৎ তাদেরকে সবাইকে স্টপ থাকতে বলছে। তার মানে কোনো বিদেশি স্বার্থ, অর্থাৎ আমার সার্বভৌমত্বের উপরে যারা আক্রমণ আনতে পারে তাদেরকে রক্ষা করার জন্য তারা সেদিন এই হত্যাকাণ্ডটা ঘটেছে। এবং অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে, বিডিআরের মধ্যে এমন একটা ভয় ঢুকেছে যারা জীবনে কোনোদিন দেশের পক্ষে কথা না বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে। আর শেখ হাসিনা প্রত্যেকটা প্রশাসনকে করাট করছে, কারণ নিজে অর্থ রোজগার করার জন্য অন্যকে শেয়ার দিতে হচ্ছে। সেই কারণেই অর্থাৎ তার কাজটাই ছিল দুর্নীতিবাজ তৈরি করা আর দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা রোজগার করা। শেখ হাসিনা মামলার আসামি আবুধাবিতে তার জামাই, তার মেয়ের টাকা, সেটা তার শেয়ার আছে এবং সে মাঝখানে গেছে, হোটেলে থাকে, পাসপোর্ট করে পাঠাইতেছে, তাকে হাজিরা দিতে হয়েছে। অর্থাৎ আমরা যাই ছোটোখাটো কোর্টে, আবার সেই অতীত প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কোর্টে হাজিরা দিতে হয় টাকা পাচারের জন্য। এটা মিথ্যা না তো? এবং সেই টাকা তার টাকার নাম, এটা এবার বিয়ের ঘরে চাট পেতে গেছে, তার নামে আবার একটা মামলা দিয়ে ভিতরে নিয়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনা একটা অন্যায় করে, ওটা যখন আওয়াজ ওঠে, আর একটা অন্যায় করে, ওটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ একটার পর একটা ইস্যু দিতে দিতে মানুষকে, জনগণকে বিভ্রান্ত করতে করতে এই এতদিন সে ক্ষমতায় ছিল। সে কারণে এইরকম সরকার তো দরকার না।